নেটফ্লিক্সের সেক্টর 36 যদি না দেখে থাকেন আর যদি এই ধরনের ক্রিমিনাল স্টোরিজ ক্রাইম স্টোরিজ পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আর যারা দেখেছেন তাদের জন্য কিছু কথা, এই ফুল সিরিজটা কিন্তু একটা ট্রু স্টোরি বেসিসে তৈরি, কিন্তু মুভিটাকে আরো বেশি দেখার মতো করে তোলার জন্য বা আরো বেশি যাতে দর্শকের কাছে ভালো লাগে এই জন্য অনেক স্টোরি লাইন আছে যেগুলো অনেক বেশি বেশি করে দেখানো হয়েছে, অনেক কিছু আছে যেগুলো অনেক বানানো হয়েছে। ফুল স্টোরিটাতে দেখা গেছে এমন অনেক ইনসিডেন্ট আছে যেগুলোকে স্কিপ করা হয়েছে। এই জন্য আমি বলবো যে সেক্টর 36 দেখার আগে ইউ উইল রিকোয়েস্ট ইউ অ্যান্ড আই উইল সাজেস্ট ইউ টু সি টুডেইজ ভিডিও, দ্য নিথারি কেস। আমি এই কেসটা নিয়ে ফেসবুকেও, আমার ফেসবুকে যখন আমি বলতাম তখন আমি একটা স্টোরি করেছিলাম, কিন্তু ফেসবুকে বিবিধ কারণে স্টোরিগুলো ডিলিট করতে হয়েছে। সো অ্যাগেন আই এম টেলিং দিস স্টোরি বিকজ আমি নেটফ্লিক্সে এই জিনিসটা দেখার পর থেকে 2 সপ্তাহ ধরে আই এম জাস্ট রাইটিং দ্য স্ক্রিপ্ট যে আমি কি বলবো। আর দেরি না করে লেটস স্টার্ট আওয়ার টুডে স্টোরি। আসসালামু আলাইকুম এবং হ্যালো এভরিওয়ান, আমি নিশাত ফ্রম দ্য ইজিনা গার্ল। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের মাঝ রাতের গল্পের নতুন এপিসোডে। ইফ ইউ আর মাই নিউ সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। আর আমাদের এই চ্যানেলে কিন্তু অ্যান্ড স্পেসিফিকলি এই মাঝরাতের গল্পে কিন্তু আমরা ট্রু স্টোরি, ক্রিমিনাল স্টোরিজ, ক্রাইম স্টোরিজ, বিভিন্ন মানে একটু গ্রাফিক স্টোরিজ নিয়ে কথাবার্তা বলে থাকি। সো ইফ ইউ আর সামওয়ান যে নাকি এই ধরনের স্টোরিতে একটু প্রবলেম ফেস করেন, আই উইল সাজেস্ট ইউ টু স্কিপ দিস ভিডিও। অ্যান্ড ইফ ইউ আর মাই ওল্ড সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি অ্যাগেন। সো লেটস স্টার্ট আওয়ার টুডে স্টোরি। উত্তরপ্রদেশ, নয়ডা। এটা নিয়ে আমরা কিছুদিন আগে আরেকটা স্টোরি বলছি, আর আমি দেখলাম ওদের এই সাইডটাতে ক্রাইম রেটটা অনেক বেশি। মানে সব গ্রুসাম স্টোরিজ গুলাই নয়ডা, উত্তরপ্রদেশ এখানে হয়। অ্যান্ড এখানকার ম্যাক্সিমাম টাইমে যে পুলিশ থাকে তারা মানে খুবই বেশি দুর্নীতিতে জড়ায় যাওয়ার মতো আর কি থাকে। তো আমাদের এই কাহিনীটাতেও খুব একটা বিপরীত কিছু হয় নাই। আমরা আজকে কথা বলছি নয়দার সেক্টর 31 নিয়ে। আমাদের নেটফ্লিক্সের সিরিজটার নাম সেক্টর 36, বাট আমাদের মেইন যে স্টোরিটা যেখানে হয়েছিল বা কাহিনীটা যেখানে হয়েছিল সেটা হচ্ছে সেক্টর 31। সেক্টর 31-এর এক সাইডে সব একদম পশ মানুষজন থাকতো, ডুপ্লেক্স বাসা, ভালো ওয়েলদি ফ্যামিলিজ থেকে যারা বিলং করে তারা থাকতো। আর আরেকটা সাইডেই স্লাম ছিল, একটা ভয়ঙ্কর বিশাল বড় একটা স্লাম যেখানে কিনা ম্যাক্সিমাম দিনমজুর যারা ছিলেন বা ধরেন একদম খেটে খাওয়া মানুষগুলো, দিন আনে দিন খায় টাইপের, এই টাইপের যে মানুষগুলো ছিল তারা থাকতো। সিকিউরিটি গার্ডস, দেন আপনার দিনমজুর, দেন আপনার ওখানে যে দোকানে কাজ করতেছে বা মানে আই থিঙ্ক আই কুড মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাস যে কারা ওখানে থাকতো। তো এইখানে একটা প্রবলেম হইতো যেটা আমরা এর আগেও আমাদের বেশ কিছু স্টোরিতে শুনেছিলাম, যে এই টাইপের লোকজন যারা, তাদের কোনো কেস কেন যেন কোনো পুলিশ স্টেশনে খুব একটা গড় করে দেখে না। তো আমাদের এই কাহিনীটাতেও খুব একটা বিপরীত কিছু হয় নাই। তো এই দুইটা এরিয়াকে ডিভাইড করছিল একটা নালা। এক পাশে পশ পিপল, এক পাশে হচ্ছে একটু দিন আনে দিন খাই টাইপের মানুষজন, অ্যান্ড তার মাঝখানে একটা নালা, অ্যান্ড এই নালাটা দিয়ে এই দুই পাশের লোকজন ডিভাইড হয়েছে। সো ইটস অল স্টার্টেড ইন 2005 টু 2006, 2005-এর মার্চের দিকে কিছু বাচ্চারা ওইখানে খেলতেছিল, মানে ইসলামের বাচ্চাগুলো ওখানে খেলতেছিল। তো ওরা ক্রিকেট খেলতেছিল, অ্যান্ড দিস স্পেসিফিক সিন ইজ অলসো ভিজিবল ইন আওয়ার সিরিজ। তো ওখানে যখন ওরা খেলতেছে তখন ওদের মধ্যেই একজন আর কি ব্যাটিং করতেছে, তো বলটা নালার মধ্যে যেয়ে পড়ে যায়। নালার মধ্যে যখন যে পড়ে যায় তখন ওর টার্ন হয় নালা থেকে উঠায় আনার, বিকজ এর আগেও বেশ কিছুবার পড়ছে and অন্যরা উঠায় আনছে। তো ও যখন নালার কাছে যায় অ্যান্ড নালা থেকে ওর বলটা উঠাইতে যায় তখন ওর কাছে মানে একটা জিনিসও দেখে, যেটা দেখে ওর কাছে মনে হয়েছে যে ইটস নট নর্মাল থিং অ্যান্ড ইটস অলসো নট ওর বল, কিন্তু সামথিং ডিফারেন্ট। তো ও ওই জিনিসটা উঠায়, অ্যান্ড ওঠানোর পর ওর কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে একটা মানুষের হাত, একটা ছোট মানুষের হাত। অ্যান্ড ওখান থেকে তো বাচ্চারা চিল্লাচিল্লি করে, তার প্যারেন্টসরা চলে আসে, অ্যান্ড সবাই গ্যাদার করে, ওই বস্তির সব মানুষজন গ্যাদার করে, পুলিশ ডাকা হয়, পুলিশ আসে। কিন্তু পুলিশ এসে এখানে আর কি একটা তর্ক বিতর্কের তৈরি হয় যে এই জিনিসটা হচ্ছে মানুষের হাত না, এটা হচ্ছে একটা বানরের হাত বা একটা পশুর হাত। কিন্তু এটা ক্লিয়ারলি মানুষজনের দেখে মনে হয়েছে যে এটা আসলে মানুষেরই হাত। আর এই মানুষের হাত
চিন্তা করার আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে 2005 থেকে 2006, মানে 2005 থেকেই স্টার্ট হয়েছে। সো 2005 থেকে ওদের ওই এরিয়াতে, ওই বস্তিতে আর কি, ছোট বাচ্চারা খুব হাওয়া হয়ে যাচ্ছিল, উধাও হয়ে যাচ্ছিল। দেওয়ার, মানে তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অ্যান্ড দেন পুলিশের কাছে কমপ্লেন করলেও পুলিশ ওই কমপ্লেনগুলো রাখতো না। তারা ম্যাক্সিমাম টাইমে ওই প্যারেন্টসদেরকে বলতো, যারা কিনা বস্তি থেকে আসতো আর কি তাদের কাছে কমপ্লেন লিখানোর জন্য, তাদেরকে বলতো যে তোমাদের বাচ্চারা পালাই গেছে, বিকজ এটাই নর্মাল। যেহেতু এখানে ওদের একটা ব্রাইট ফিউচার নাই, সো ওরা হয়তো শহরের দিকে পালাই গেছে, কিছুদিন টাইম দাও, দে উইল কাম ব্যাক। বাট ওরা কখনোই ফেরত আসতো না। অনেক মানুষের মুখে মুখে এই কথাটা আর কি প্রচলিত হইতো যে হয়তো ওদের মার্ডার করা হয়েছে, বা ওদের ওই যে ছেলে ধরার যেই গল্পগুলো, সেগুলো অনেক পাবলিসিটি পাচ্ছিল ওই টাইমে। এই জন্য ওখানকার যে লোকজন, তাদের কাছে মনে হয়েছে যে এটা মানুষেরই হাত। বাট পুলিশ যখন আসে অ্যান্ড পুলিশ যখন বলে যে এটা মানুষের হাত না, এটা একটা পশুর হাত, তো সবাইকে আর কি ওই জিনিসটা ভুলে যাইতে বলে, অ্যান্ড ওদের সবাইকে আসলে জিনিসটা ইগনোর করতে হয়। কেন বললাম যে লোকজনের মাথায় এই জিনিসটা আসছে? বিকজ এর আগেও এরকম অনেক বাচ্চা ছিল যারা হারাই গেছে। 2005-এর মার্চের 15 তারিখে বিনা হালদার নামের একটা 13 বছরের মেয়ে, ছোট বাচ্চা আর কি, সে হারায় যায়। পুলিশের কাছে তার প্যারেন্টস যায় এবং প্যারেন্টস যে তাকে কমপ্লেন লিখতে বলে, হারানোর যে কমপ্লেন সেটা লিখতে বলে। বাট পুলিশ ওই যে যে কথাগুলো আমি বললাম, ওই সেম কথাগুলোই তাদেরকে বলে যে তোমার বাচ্চা পালাই গেছে অ্যান্ড ও চলে আসবে, ওকে একটু টাইম দাও, ও চলে আসবে। বাট ও কখনো আসে না। ইজ এগেন মার্চেরও আগে ফেব্রুয়ারি 8 তারিখে 2005-এ রিম্পা হালদার নামে একটা ছোট বাচ্চা, 14 বছরের একটা মেয়ে, সেও হারায় যায়। অ্যান্ড পুলিশের কাছে যখন ওর প্যারেন্টসও যায়, ওই সেম কথাটা বলেও ওর প্যারেন্টসকেও ফেরত পাঠানো হয়। 2005-এ জ্যোতি নামের একটা বাচ্চা হারায় যায়। অ্যান্ড ওর হারানোর ইনসিডেন্টটা এরকম যে এর আগে তো বাচ্চারা হারাচ্ছে, সো সব প্যারেন্টসের মধ্যে একটা মানে আতঙ্ক কাজ করতো। ওই দিন ওর বাবা আসে, এসে ওর বাবা ওকে একটা চুনরি দেয় অ্যান্ড বলে যে এটাকে একটু সেলাই করে নিয়ে আসো। অ্যান্ড যে টেলার্সদের কাছে উনি পাঠায়, ওটা ওদের পরিচিতই। তো বাচ্চাটা নাচতে নাচতে যায় ওখানে, যে টেলরের কাছে আর কি সেলাই করতে যাবে কথাটা বলে। কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, ও ফেরত আসে না। তখন ওর প্যারেন্টসের মধ্যে তো অলরেডি একটা টেনশন, সবার মধ্যে এই টেনশনটা কাজ করতো। সো ওর মা দৌড়ায় বের হয় অ্যান্ড ওই টেলরটার কাছে যায় যে ওকে আসছে, আমার বাচ্চাটাকে আসছে। তখন টেলর বলে যে আমার মেশিনটা খারাপ হয়েছিল দেখে ও সামনে গেছে, সেক্টর 31-এর দিকে গেছে, ওইখানে টেলরের কাছে দিবে। ওই কথা শোনার পর তো সে আরো টেনশনে পড়ে যায়, বিকজ ওই স্পেসিফিক জায়গাটাতেই আর কি এর আগেও যে বাচ্চারা হারাইছে, ওই সেক্টর 31-এর ওই স্পেসিফিক জায়গাটাতেই সবাইকে লাস্ট দেখা গেছে। পরে ওরা তো অনেক খোঁজাখুঁজি করে, ওরা পায় না, পুলিশ স্টেশনে যায়, and পুলিশ থেকে সেই সেম কথাটাই আসে যে তোমার বাচ্চা পালাই গেছে, ও চলে আসবে। এই বাচ্চাগুলো হারানোর মধ্যে সব থেকে বেশি বড় ভূমিকা রাখছিল মে 7 তারিখে 2006-এর দিকে পায়েল নামের একটা মেয়েকে নিয়ে। ও সেক্টর 31-এ যাবে আর কি, ওর বাবা বাসায় ছিল। ওর বাবাকে বলে যে ও সেক্টর 31-এ যাচ্ছে মনিন্দর সিং পান্ডের বাসায়। তো ওর বাবা বলে ওকে, অ্যান্ড ও একটা রিক্সা নিয়ে ওই বাসাটায় যায়। বাসাটায় যাওয়ার পরে ওই রিক্সাওয়ালাকে বলে যে আমার কাছে ভাঙতি টাকা নাই, সো তুমি এখানে দাঁড়াও, আমি ভেতর থেকে টাকা নিয়ে এসে তোমাকে দিচ্ছি। তারপর রিক্সাওয়ালাটা ওখানে ওয়েট করে, ও ভেতরে যায়, বাট অনেক সময় হয়ে যায়, ও ফেরত আসে না। তখন রিক্সাওয়ালাটা কলিং বেল বাজাইতে থাকে, অ্যান্ড কলিং বেল বাজানোর সময় ওই বাসা থেকে ওই বাসার যে কেয়ারটেকার সে বের হয়ে আসে, অ্যান্ড সে বের হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন রিক্সাওয়ালাটা বলে যে আমাকে ভাড়া দিবে বলে আমাকে দাঁড়া করে রাখছে, বাট সে তো এখন আসে নাই। তখন ওই কেয়ারটেকারটা বলে ও তো চলে গেছে। দ্য রিক্সাওয়ালা ইজ লাইক নো ওয়ে, বিকজ আমি এখানেই দাঁড়ায় আছি। তখন ওই কেয়ারটেকারটা বলে পেছনের একটা রাস্তা আছে যেটাতে ও চলে গেছে। তখন রিক্সাওয়ালা চিন্তা করে আচ্ছা ঠিক আছে, ও চলে গেছে হয়তো, ও চলে যায়। ওই দিন রাতে পায়েল বাসায় আসে না। ওর প্যারেন্টস অনেক টেনশন করে, ওর প্যারেন্টস ওকে খুঁজতে যায়। অ্যান্ড দেন ওই রিক্সাওয়ালাটার কাছে যায়, রিক্সাওয়ালাটার কাছে যে জিজ্ঞেস করে যে পায়েল কোথায়। তখন ফুল ইনসিডেন্টটা রিক্সাওয়ালাটা তার প্যারেন্টসকে বলে। অ্যান্ড তখন তার প্যারেন্টস তো অলরেডি আশেপাশে এই ধরনের একটা নিউজ সার্কুলেট হচ্ছে, সো সবাই টেনশনে থাকে। সো ওরা আর দেরি না করে পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে যেয়ে পুলিশকে জানায়, অ্যান্ড পুলিশ অ্যাগেইন দ্য সেম ওয়ে, ওই সেম কথা বলে যে তোমার বাচ্চাটা পালাই গেছে, ডোন্ট ওয়ারি, ও আবার ফেরত চলে আসবে। কিন্তু এখানে পায়েলের বাবা খুব একদম মানে জিদ্দি টাইপের একটা মানুষ বলতে পারেন। সে খুব অনেক টাকা পয়সার মানুষ তা না, কিন্তু সে তার মেয়েকে ফেরত চায়। তার অনেক জোরাজুরিতে ফাইনালি পায়েলের কেসটা পুলিশ রাখে।
অ্যান্ড তারপরে পুলিশ ওর ফোন ট্রেস করে দেখে কলি, যে কিনা মনিন্দর সিং পান্ডের কেয়ারটেকার, বাসার কেয়ারটেকার, তার সাথে পায়েলের কথা হয়েছে। এটা ট্রেস করার পরে পুলিশ কলির কাছে যায় অ্যান্ড কলিকে জিজ্ঞাসাবাদ করে। তখন কলি বলে, প্রথমে অস্বীকার করে বাট পরে বলে যে হ্যাঁ ওকে ডাকা হয়েছে। অ্যান্ড এই সব কথোপকথনের মধ্যে একটা জিনিস বের হয়ে আসে, সেটা হচ্ছে আমাদের পায়েল, উনি অ্যাকচুয়ালি একজন কল গার্ল ছিলেন। তো তখন পুলিশ আবার পায়েলের বাবাকে ডেকে নিয়ে আসে যে আহ, ওর কেস আমরা কেন কমপ্লেন করছি, ও তো কল গার্ল ছিল, ও তো নিজের ইচ্ছাই এখানে আসছে। অ্যান্ড অলসো এই কথাটাও আসে যে মনিন্দর সিং একটা অ্যামাউন্ট অফ টাকা প্রত্যেক মাসে পায়েলের ফাদারকে দিত, যে আমি যখন আসবো তখন তোমার মেয়েকে পাঠাই দিবা। তো পুলিশের মধ্যে এটা আসে যে এই ধরনের মেয়েকে আমি কেন খুঁজবো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই, বাট পুলিশের কথাটা এরকম থাকে যে একটা কল গার্লকে খোঁজার জন্য কেন আমাদেরকে সময় নষ্ট করাচ্ছ। তখন পায়েলের ফাদার বলে, ও কল গার্ল হোক আর যাই হোক, সেটা আমরা আমাদের আহ প্রয়োজনে ওকে দিয়ে করাইছি, কিন্তু এটার সাথে আমার মেয়েকে খুঁজে বের করার মধ্যে আসলে কোনো ডিফারেন্সিয়েট করা আসলে আপনাদের উচিত না। আপনার কাজ হচ্ছে আমার মেয়েকে খুঁজে দেওয়া। তো যাই হোক, এটা নিয়ে অনেক তর্কাতর্কি হয়, কলিকে জিজ্ঞাসাবাদ করা হয়, বাট মনান্দির সিং পান্ডে, যার কথা আমরা বলতেছি, যার বাংলোতে, সে অনেক ইনফ্লুয়েন্সিয়াল একজন লোক ছিল। সে পাঞ্জাব থেকে বিলং করতো অ্যান্ড সে অনেক বড় একজন বিজনেসম্যান ছিল। তার সিভিল সার্ভেন্টস, পুলিশ, এসব এদের সাথে খুব মানে ওঠা বসা ছিল। যার জন্য দেখা যায় যে কলিকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় সাসপেক্ট হিসাবে অ্যান্ড ওকে কোয়েশ্চেন করার জন্য নিয়ে যায়, তখন মহেন্দ্র সিং পান্ডের জাস্ট কয়েকটা ফোন কলের মাধ্যমে ওকে আবার ওখান থেকে ছাড়াই নিয়ে আসে। তো খুব একটা বেশি কাজ হয় না ওই সময় কলিকে ধরে আনার পরে। কিন্তু পায়েলের ফাদার ছিল একদম নাছোড়বান্দা। অক্টোবরের 7 তারিখে সে কোর্টে যায় এবং কোর্টে এই ব্যাপারটা তোলে যে আমার মেয়েকে পুলিশ খুঁজে বের করতে আমাকে হেল্প করতেছে না। তখন কোর্ট আবার এই ব্যাপারটার জন্য পুলিশকে ডাকে অ্যান্ড দেন তাদেরকে বলে এই ইনভেস্টিগেশনটা আরো জোরদার করতে হবে অ্যান্ড পায়েলকে যে কোনো ভাবে হোক খুঁজে বের করতে হবে। নয়দা পুলিশ এই ফুল ব্যাপারটা নিয়ে এত ক্রিটিসাইজের সম্মুখীন হয়, বাট স্টিল কোনো মানে ভালো কোনো রেজাল্ট পাচ্ছিল না পায়েলের প্যারেন্টস। তার মধ্যে বেশ কিছুদিন পার হয়ে গেছে, আরো অনেক বাচ্চা হারায় যাচ্ছিল। যেমন 2006-এ পিঙ্কি সরকার নামের 20 বছরের একটা মহিলা গায়েব। এবং আহ, আমি ভুল যদি না বলে থাকি, পিঙ্কি সরকারের একটা ছোট বাচ্চাও মনে হয় ছিল। সে একটা আর কি বাসায় যে কাজ করতো না, ওই ওই টাইপের একটা মানুষ ছিল এবং সেও হারায় যায়। আর তার ব্যাপারেও পুলিশের তেমন কোনো তৎপরতা দেখা যায় না। তো এরকম যখন অনেক বাচ্চা হারায় যাচ্ছে, ওদের ওই স্পেসিফিক এরিয়ার লোকজনগুলা খুব কনসার্ন হয়ে যাচ্ছে। আর ধরেন আশেপাশে কিছু না কিছু তো মানুষের কানে আসতেছেই। এন্ড সবার মাথায় এতটুকু আসতেছে যে এই বাচ্চাগুলোকে লাস্ট সেক্টর 31-এর আশেপাশেই দেখা গেছে। তো যে একটা নালার কথা আমি বলতেছিলাম না, যে নালাটা কিনা দুইটা সাইডকে একদম ডিভাইড করে এন্ড যেটাই নাকি হাত পাওয়া গেছিল। তো ওইখানকার কিছু লোকাল লোকজন, যাদের কিনা বাচ্চা হারাই গেছে, যাদের মধ্যে একজন ছিল জাব্বুলাল আর আরেকজনের নাম ছিল পাপ্পুলাল, তাদের দুজনের বাচ্চাও কিন্তু মিসিং। এন্ড তারা একটা পর্যায়ে ওই এলাকার এসসি মিশ্রা ওনার নাম, তার কাছে যায় এবং তার কাছে যায় হেল্প চায়। এবং তাদের মধ্যে এই জিনিসটা ডিসিশন হয় যে তারা পুলিশের হেল্পের দরকার নাই, বাট তারা নিজেরাই ওই নালাটা দেখবে যে সব ঠিক আছে কিনা। মানে তাদের মধ্যে একটা জিনিস কি, আমার বাচ্চা হারায় গেছে অ্যান্ড এখনো আসে নাই, বেঁচে আছে তো নাকি মারা গেছে। যেমন সেক্টর 36-এ একটা লোকের আর কি একটা কনভারসেশন আছে, ওইখানে ওই লোকটা বলতে থাকে যে আমার বাচ্চাটা মারা গেছে, তাই না স্যার? তো এটা সবার মধ্যে, যে 3-4 দিনের বেশি হয়ে গেলেই তো মানুষের মধ্যে একটা ভয় চলে আসে। আর একটা মানুষ হারায় যাওয়ার পরে এই প্রথম একটা দিনই তো সব থেকে ক্রুশাল, আর সেখানে 3-4 দিন, মাসের পর মাস চলে যাচ্ছে, বাচ্চা ফেরত আসে নাই। সে যদি শহরেও চলে যায় তাহলে তো সে একটা কন্ট্যাক্ট করবে। বা যেহেতু এগুলা কিছুই করে না, দে ডিসাইডেড যে তারা নিজেরাই এই নালার মধ্যে খোঁজাখুঁজি করবে। ডিসেম্বরের 29 তারিখে 2006-এ তারা এই দুজন মিলে এবং সাথে আরো কিছু এলাকার লোকজন মিলে ওই নালায় নামে এন্ড ওই নালাটাকে খোঁজার চেষ্টা করে, যে মানে তাদের মনের মধ্যে যে ডাউটটা সেটা ক্লিয়ার করার চেষ্টা করে। অ্যান্ড বিশ্বাস করেন, এই ডাউট ক্লিয়ার করার জন্য তাদের আধা ঘন্টাও ওয়েট করতে হয় নাই। উইদিন দিস শর্ট টাইম তারা অনেকগুলো কালো বস্তা পায় আর কি ওই নালাতে। অ্যান্ড ওই বস্তাগুলো উঠায় প্রত্যেকটার ভিতরেই মানুষের হাত অথবা মানুষের মাথা, মানে ক্যান ইউ ইমাজিন
যারা দুইজন ওখানে খুঁজতেছিল তাদের নিজেদের বাচ্চাও কিন্তু মিসিং, অ্যান্ড তারা নিজেরাই নালায় নামছে, অ্যান্ড তারা নিজেরাই এই জিনিসগুলো উদ্ঘাটন করছে। কমপ্লিট হরর। আমার হরর মুভি দেখলে ভয় লাগে না, ট্রাস্ট মি। আমার মানে যখন থেকে এই ক্রাইম স্টোরিজ নিয়ে আমি কাজ করি, আই ডোন্ট অ্যাফ্রেড অফ গোস্ট। আমার মানুষ ভয় লাগে আসলে। তো যখনই এই জিনিসটা সার্কুলেট হতে থাকে তখনই তো পুলিশ আসে, এবং এতগুলা বস্তা, এখন তো আর পুলিশ বলতে পারবে না যে না এগুলা সব পশু পাখির, এগুলা তো মানুষের না, এখন তো আর পুলিশের এই বলার কোনো চান্স নাই। তো ডিসেম্বরের 29 তারিখেই কোহলিকে গ্রেফতার করা হয় অ্যাজ দ্য প্রাইম সাসপেক্ট, অ্যান্ড অলসো মনিন্দর সিং, যার বাংলোর সামনেই এই নালাটা, তাকেও গ্রেফতার করা হয় এই প্রেক্ষিতে যে তার বাংলোর সামনে, সো সে কিছু একটার সাথে জড়িত হওয়ার কথা। দুজনকেই গ্রেফতার করা হয় প্রাইম সাসপেক্ট হিসাবে। ডিসেম্বরের 30 তারিখে তারা ওই জায়গাটা আরো খুঁজতে থাকে এবং আরো অনেক কঙ্কাল তারা আবিষ্কার করে। অ্যান্ড ওই মানে ফুল এলাকার লোকজন তখন, যার যার বাচ্চা হারায় গেছে, সবাই জড়ো হয়। তারা নিজেদের বাচ্চাদের ছবি নিয়ে এসে জড়ো হয় ওখানে, মিডিয়া যায়, অ্যান্ড মিডিয়া যখন এই জিনিসটা সার্কুলেট করে তখন তো ধরেন পলিটিক্যাল একটা প্রেশার আসে পুলিশের উপর, অ্যান্ড পুলিশকে তো একদম ধুয়ে দেয়। পুলিশের উপর থেকে মানে এতই বিতৃষ্ণা চলে আসে সবার, সো সেম ভাবে পুলিশের কাছ থেকে এটা সিবিআই কে ট্রান্সফার করা হয় জানুয়ারিতে। অ্যান্ড আমি একটা জিনিস খেয়াল করলাম যে প্রত্যেকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর কেসগুলাতে আগেই সলভ যেগুলো হয় না, এগুলো মনে হয় আমার কাছে যেটা, যে ম্যাক্সিমাম টাইমে মেন ফল পুলিশের থাকে। যেমন কিনা আমাদের কলকাতার আহ যেই ডক্টরের যে কাহিনীটা, লুক এট দিস, পুলিশের কাছ থেকে সিবিআই কে ট্রান্সফার করা হয়েছে। তো পুলিশ এট দ্য ফার্স্ট গো কেন সলভ করে না, অ্যান্ড দেন এটা যখন অথরিটিও দেখতেছে কেন অ্যাকশন নেয় না, আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমাদের দেশেও এরকম অনেক কাহিনী আছে যে পুলিশকে দিয়ে যখন সলভ করা পসিবল হয় না, তখন আমরা বড় বড় ইন্টেলিজেন্সকে ওই জায়গাতে আর কি ইনভলভ করি। যাই হোক, জানুয়ারিতে এই ফুল কেসটা সিবিআই এর কাছে ট্রান্সফার করা হয়, অ্যান্ড কোহলি এবং মনিন্দর সিং পান্ডেরকে কোয়েশ্চেন্স করা হয়। খুব অবাক হবেন যে কোহলি কোনো কথা ঘুরায় নাই। তাকে জিজ্ঞেস করা হয়েছে অ্যান্ড সে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড সব কিছু বলছে, সে যা যা করছে। এবং সে বলছে সে 19 জনের মার্ডারের সাথে রিলেটেড। তার কথা মতে সে বাচ্চাদেরকে চকলেট, বিভিন্ন ধরনের মিষ্টি টাইপের খাবার দিয়ে তাদেরকে ভুলায় ভালায় রুমে আনতো, মানে ওই বাংলোতে আনতো। অ্যান্ড যেহেতু মনিন্দর সিং ওই বাংলোতে থাকতো না, সে একজন বিজনেসম্যান ছিল, সে খুব ট্রাভেল করতো, যেহেতু সে সারাক্ষণই বাসায় একা থাকতো, তো ওই টাইমটাতে সে বাচ্চাদেরকে বাংলোতে নিয়ে যাইতো, বাচ্চাদেরকে মার্ডার করতো, অ্যান্ড এই মৃত বডিগুলোর সাথে সে ইন্টিমেট হইতো। অ্যান্ড অলসো সে তার বয়ানে বলে যে হি ফিল লাইক টু ইট সাম অফ দ্য মিটস। সে ওই বডিগুলোর মানে আমি যেটা বললাম পলিথিনগুলোতে মাথা, হাত, পা আছে, বাট যে টোর্সোটা লাইক গলা থেকে পেটের এই পর্যন্ত যে জায়গাটুকু, এটুকুটুকু কারো পাওয়া যায় নাই। অ্যান্ড সে বলতো সে এখান থেকে এই জায়গাটুকু রান্না করতো, অ্যান্ড ওই জিনিসটা সে খাইতো। এবং সে এতই চালাক ছিল, তার মাথায় ছিল যে যেহেতু মনিন্দর সিং পান্ডের খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন লোক, তো তাকে ধরাটা খুব একটা সহজ হবে না। এজন্য সে প্রথমে ওই মার্ডারগুলো করার পরে, অ্যাবিউজ করার পরে, সাম অফ দ্য পার্টস খাওয়ার পরে, বাকি যেই পার্টসগুলো সেগুলো সে কালো পলিথিনে করে এক এক দিন করে ওই নালার মধ্যে ফেলতো, যাতে কেউ সন্দেহ না করে, আবার কারো কাছে ধরাও না পড়তে হয়। আর নালাতে তো অলরেডি গন্ধই আসেই, সো ওই এক্সট্রা গন্ধতে যাতে মানুষের কাছে সন্দেহ না লাগে, এটা তার মাথায় থাকতো। তো কলি সবকিছু বলে। কলিকে জিজ্ঞেস করা হয়, কলির মেন্টাল অবস্থা সম্পর্কেও জাজ করা হয় যে সে কি নর্মাল নাকি, অ্যান্ড হি ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। অলসো তার পাস্ট প্রিভিয়াস কোনো ট্রমার ব্যাপারেও কোনো ধরনের আনসার পাওয়া যায় না, সো সে অ্যাকচুয়ালি একদম সেন একজন মানুষ ছিল, হি ওয়াজ নট ইনসেন। বাট কিছু কিছু মানুষ আবার এখানে একটা তর্কে জড়ায় যে এই ধরনের মানুষ কখনোই মানে সেন হওয়ার কথা না, দে মাস্ট বি ইনসেন, অ্যান্ড তার যেই তাকে যে কাঠগড়ায় দাঁড়া করানো হয়েছে বা তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, এটা আসলে দেওয়া উচিত হয় নাই অ্যাকর্ডিং টু দ্য ল, বিকজ সে পাগল, অ্যান্ড পাগলের শাস্তি হয় না। তো যাই হোক, মনিন্দর সিং পান্ডেকেও এইখানে আনা হয়, ইনভলভ করা হয়, এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। বাট কেন যেন তাদের যে নার্কো টেস্ট আছে সেই টেস্টেও দেখা গেছে যে মনিন্দর সিং পান্ডে এই কোনো ব্যাপারেই জানতো না।
কিন্তু পুলিশের ধারণা অ্যান্ড সিবিআই এর ধারণা অ্যান্ড অলসো লোকাল মানুষের ধারণা যে তোমার বাংলোতে এত গ্রুসাম কিছু মার্ডার হচ্ছে অ্যান্ড তুমি জানো না, এটা কি কোনোভাবে পসিবল হতে পারে কিনা। আর এখানে আরো একটা স্টোরি বারবার সার্কুলেট হতো যে এই বাচ্চাগুলার যে টর্সোর কথা বললাম, যে এতটুকুই গায়েব হওয়ার পেছনে যে নেক্রোফিলিয়াটা, এটা হয়তো একটা আরো বড় একটা আহ, মানে ক্রিমিনাল চেইনকে ঢাকার জন্য করা হয়েছে। অনেকের ধারণা যে এখানে অর্গান পাচারের একটা ব্যবস্থা ছিল, বাট দেন এগেইন এটারও কোনো সত্যতা পাওয়া যায় না, বিকজ অর্গান পাচারের যে র্যাকেটটা, এটা অনেক বড় একটা র্যাকেট। একটা বডিকে ওইখান থেকে ট্রান্সফার করতে হবে, একটা সার্টেন টাইম পর্যন্ত প্রত্যেকটা পার্টস নর্মাল থাকে, সো ওই সার্টেন টাইমের মধ্যে ওইটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সো আশেপাশের যত হসপিটাল আছে সব জায়গায় খোঁজ খবর নেওয়া হয়, বাট এই ধরনের কোনো আসলে লিঙ্ক খুঁজে পাওয়া যায় না, সত্যতা খুঁজে পাওয়া যায় না। পায়েলের কথা জিজ্ঞেস করায় কলি বলে সে একজন কল গার্ল ছিলেন অ্যান্ড মনেন্দর সিং পান্ডে তাকে মাঝে মাঝেই ডাকতো, যখনই কিনা সে নয়দাতে আসতো তখনই তাকে ডাকতো। তো পায়েলকে তার আগের দিন কলি কল দেয় যে তোমার জন্য একটা কাজ আছে, নট ফর মনেন্দর সিং, অন্য আর একটা পার্টির জন্য, তো তুমি আমার বাংলোতে চলে এসো। তখন কলির কথায় পায়েল তাদের বাসায় যায় অ্যান্ড তার কাছে টাকা ছিল না, রিক্সাওয়ালাকে বলে থাকতে, অ্যান্ড সে উপরে চলে যায়। উপরে যাওয়ার পরে যখন দেখে যে কেউ নাই, তখন কলিকে জিজ্ঞেস করে যে কেন ডাকছো আমাকে। তখন কলি বলে কলির পায়েলকে পছন্দ ছিল, কিন্তু পায়েল বলে এই তুমি একজন কেয়ারটেকার, তোমার সাথে আমার কি। তো এই কথাটা যখন বলে তখন সে পায়েলের উপর খুব বেশি রেগে যায়, অ্যান্ড তখন সে পায়েলকে বলে ঠিক আছে আমি আসতেছি, এটা বলে সে পেছনে যায়। বাট পেছনে যেয়ে সে একটা তার দিয়ে ওর মোস্ট প্রবাবলি দড়ি দিয়ে, নট শিওর, বিকজ কোথাও পাবা না কোনো স্টোরি। যখনই আমি মানে স্টোরি লাইনগুলা খুঁজছি বা স্টোরিগুলা খুঁজছি, এভরিওয়্যার ইটস ইনকমপ্লিট ইনকমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট। তো যাই হোক, তাকে স্ট্র্যাঙ্গেল করে, স্ট্র্যাঙ্গেল করার পরে তাকে টেনে উপরে নিয়ে যায়। অ্যান্ড ততক্ষণে হচ্ছে রিক্সাওয়ালাটা যে কলিং বেল বাজাচ্ছিল সে নিচে এসে বলে যে পায়েল চলে গেছে। রিক্সাওয়ালাটা যখন চলে যায় তখন ভেতরে পায়েলের মোবাইলটা অফ করে ফেলে, অ্যান্ড দেন এগেন তার বডিকে টুকরো টুকরো করে, তাকে ডিসমেম্বার করার পরে সার্টেন পার্টস সে রান্না করে এবং সার্টেন পার্টস সে ফেলে দেয়। সো দিস ইজ দ্য স্টোরি অফ পায়েল। এরকম করে সে আরো অনেকগুলা অনেকগুলা বাচ্চার স্টোরি বলে, অলমোস্ট 19 জনের স্টোরি বলে, এবং প্রত্যেকটাতে এই সেম কাহিনীটাই বলে। তো যাই হোক, এই সব কিছু তো আমরা এই তার মুখ থেকেই শুনতে পাই। বাট যখন কিনা তারা কোর্টে আসে, তখন কলি বলে এই সব ডিটেলস তার এত ভালোভাবে মনে আছে, বিকজ পুলিশ তাকে অনেক টর্চার করছে অ্যান্ড সিবিআই তাকে বাধ্য করছে এই জিনিসটা বলার জন্য। আর এই ফুল ডিটেলসগুলো সিবিআই ওনাকে বলছে অ্যান্ড এই জন্য উনি মেমোরাইজ করছে, এবং এটাকেই উনি আবার জবানবন্দি দিছে। সো এগুলো সবই ভুল, এগুলো হচ্ছে সবই সে সিবিআই এর প্রেসারে, পুলিশের প্রেসারে এসে পড়ছে। কোহলির এগেনস্টে 16টা কেস ফাইল চার্জ হয় এবং এই 16টার মধ্যে 10টার জন্য সে গিলটি হিসাবে অ্যাকিউজ হয়। মনিন্দর সিং পান্ডের এগেনস্টে 5টা কেস হয় যার মধ্যে সে 2টার জন্য গিলটি হয়। তাদেরকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়, ডেথ পেনাল্টি দেওয়া হয়। অ্যান্ড দেন আমি যে প্রথমে বলছিলাম মনিন্দর সিং পান্ডে সে খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন লোক ছিল। যখন কিনা আশেপাশে সব একটু নিস্তেজ হয়ে যায়, মিডিয়ার কাভারেজটা ওই কেসটা থেকে সরে আসে, অ্যাজ রেজাল্ট অলরেডি দিয়ে দিছে, অ্যান্ড মানে মিডিয়া প্রেশারটা যখন কমে যায়, তখন ফাইনালি 2023-এ এসে মনিন্দর সিং পান্ডের এবং কোহলি এই দুজনের এগেন্সে যত কেস ফাইল আছে সবগুলোকেই ইনসাফিসিয়েন্ট প্রুফ বলে এই ফুল কেসটাতে তাদের দুজনকে খালাস করে দেওয়া হয়। তাদের এগেনস্টে নাকি সাফিসিয়েন্ট কোনো প্রুফ ছিল না যে তাদেরকে তারা গিলটি বলে ডেথ সেন্টেন্স দিবে। আর এইভাবে এই নয়দা কেসটা বা নিথারি কেসটা এখনো কাইন্ড অফ আনসলভডই রয়ে গেছে, বিকজ সি কোর্ট বলছে যে এনাফ প্রুফ নাই, অ্যান্ড যে দুজনকে গিলটি হিসাবে তারা ধরে রাখছিল তাদেরকেই ছেড়ে দিছে, অ্যান্ড ভিকটিমের ফ্যামিলি কোনো ধরনের জাস্টিস তার বাচ্চাদের জন্য আসলে নিয়ে আসতে পারে নাই। হয়তো ইনফ্লুয়েন্সিয়াল দেখে তারা ছাড়া পেয়ে গেছে, অথবা হয়তো যত কথা সার্কুলেট হয়েছে তার মধ্যে কিছু সত্যতা আছে কিছু সত্যতা নাই, বাট যাই হোক উই স্টিল ডোন্ট নো আসলে কি হয়েছিল, বিকজ কোনো আই উইটনেস ছিল না, কোনো প্রপার এভিডেন্স ছিল না, অ্যান্ড সব থেকে বড় কথা ডিএনএ যে স্যাম্পলস দোজ ওয়ার অলসো ডিস্ট্রয়েড, সো কোনো ডিএনএ স্যাম্পলসও ছিল না। দ্যাটস ইট।
দ্যাটস হাউ দ্য স্টোরি এন্ড অফ নিথারি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সেক্টর 36টা দেখার জন্য। যদিও ট্রু স্টোরির সাথে কোনো মিল পাবেন না, বাট যেই ভাইবটা ওরা ক্রিয়েট করেছে, বাট মানে ইটস নাইস। আজ আপনারা যারা আমাদের মাঝরাতের গল্প এনজয় করেন, আই অ্যাম ড্যাম শিওর আপনারা এই সিরিজটা এনজয় করবেন। সো লেট মি নো ইফ ইউ লাইক দ্য স্টোরি অর নট, অ্যান্ড ইফ ইউ অলসো লাইক দ্য সিরিয়াল অর নট। অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইফ আই মিস এনি ইনফরমেশন, বিকজ আমি নেটে কোথাও প্রপার একটা স্টোরি লাইন খুঁজে পাই নাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি অ্যাগেইন। আপনি যদি আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং মি। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলের পুরো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। And to both of my subscriber, new and old, please share this video and share this channel, and অবশ্যই কমেন্ট and লাইক করবেন so that আমাদের চ্যানেলটা আবার একটু অ্যাক্টিভ হবে, বিকজ মাঝে অনেক দিন কোনো স্টোরি যায় নাই। আর লেটস লেটস সি যে আমরা 20K হিট করতে পারি কিনা। আই হোপ ইউ গাইস লাইক টুডে স্টোরি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।